সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে আমাদের দেশ নয় শুধু সারা বিশ্ব কোভিড-19 নোভেল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্ব প্রায় জর্জরিত অবস্থায়। এ থেকে বাংলাদেশ এবং আমরা যারা সংবাদ কর্মীরা যারা আছি তারা কেউই বাকি নেই। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে আমার সহকর্মীবৃন্দ দূর দূরান্তে মাঠের পর মাঠ ছুটে বেড়াচ্ছেন, দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছেন সংবাদ সংগ্রহ করে সেটি জাতির সামনে বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্য। সে কারণে ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, সংবাদপত্র এবং সংবাদকর্মী যারা সংবাদ সংগ্রহের কাজে নিরন্তর ছুটে বেড়াচ্ছেন তারা অনেকেই ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আমরা এও জেনেছি যে আমাদের সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন ভাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, টেলিভিশনের, প্রিন্ট মিডিয়ার, সংবাদপত্রের এবং অনলাইন ভার্সনের অনলাইন নিউজ পোর্টালগুলো অনেকেই আক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় বসে কাজ করছেন। আপনারা নিজের জীবনের চিন্তা না করে, জীবনের মায়া না করে, পরিবার পরিজনের মায়া না করে ছুটে বেড়াচ্ছেন আমাদেরই সংবাদ সংগ্রহ করার জন্য, দলের নেতৃবৃন্দের দেশের সংবাদ সংগ্রহ করার জন্য। আমি আপনাদের সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। এটি উপলব্ধি করে আগামী দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষার জন্য, সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই সরবরাহ করার জন্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিপিই সংগ্রহের কাজটি হাতে নিয়েছেন, সরবরাহ করছেন এবং আজকে তারই ধারাবাহিকতায় এখানে সাংবাদিকদের মাঝে পিপি বিতরণ করবেন দলের মহাসচিব নিবেদিত প্রাণ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং উপস্থিত আছেন যিনি ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, খাদ্য সামগ্রী, ইফতারি সামগ্রী বিতরণ করে বেরিয়েছেন জনাব তারেক রহমানের নির্দেশে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার, রুহুল কবির আহমেদ, দুঃখিত একটু ভুল হয়ে গেছে, আমার আপনার নাম দুঃখিত, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা বিশ্বাস করবো, আমরা আশাবাদী যে আপনারা আমরা আপনাদের একজন সহকর্মী হিসেবে আমাদের সকল ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাবেন। আমরা সেই ভুল থাকলে শুধরানোর চেষ্টা করব, কোনো সংকট তৈরি হলে আমরা সেটি দেখবার চেষ্টা করব। আমরা আমাদের নীতি নির্ধারকদের, আমাদের দলের মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জানাবো, রিজভী সাহেব আছেন ওনাদেরকে জানাবো। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকবার। এ পর্যায়ে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সহকর্মী সাংবাদিক ভাইদের মধ্যে এখানে বয়োজ্যেষ্ঠ আছেন আমাদের সুমন মাহমুদ ভাই। সুমন মাহমুদ ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। দুঃখিত, সুমন ভাই বলতে চাচ্ছেন না। আমি অনুরোধ করছি ডিউদের
সহসভাপতি, আমাদের একনিষ্ঠ সহকর্মী, দৈনিক দিনকালের বার্তা সম্পাদক জনাব রাশিদুল হককে দু কথা বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ব্যবস্থাপনায় আজকের যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব, উপস্থিত আছেন আমার দীর্ঘদিনে আমরা যারা একসাথে এই বিএনপি বিট কাভার করি সংবাদকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই এরকম একটা মহামারীর দুর্যোগের সময় বিএনপির পক্ষ থেকে যে আমাদের উপহার দেওয়ার জন্য, পাশে থাকার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দেখেন ইতিমধ্যে আমাদের 70 জন, আজকে পর্যন্ত 70 জন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের একজন সংবাদকর্মী সময়ের আলো চিফ রিপোর্টার, উনি ইতিমধ্যে ইন্তেকাল করেছে করোনা ভাইরাস। আরেকজন গতকালকে আরেকজন মারা গেছেন করোনা উপসর্গে, তার টেস্টটা পর্যন্ত করানো হয়নি। আমি জানি, সর্বশেষ তথ্য জানি। এই যে প্রতিনিয়ত সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকদের তরফ থেকে সরকারের কাছে বারবার নানা দাবি জানানো হচ্ছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করতেছে না। তথ্যমন্ত্রী কাছে আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বারবার আবেদন নিবেদন করছেন, ওনারা শুধু আশ্বাসের বাণী শোনাচ্ছেন। আজকের এই দুর্দিনে, সাংবাদিকদের দুর্দিনে বিএনপি যে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আবারও আমি বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে একেবারে অন্তঃস্থল থেকে, সাংবাদিকদের তরফ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের তরফ থেকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, যদিও এখানে বলার কিছু নাই, আজকে এমন একটা সময় কথা বলতেছি, আজকে 3 জন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। গতকালকে 2 জন কার্টুনিস্ট, কি কারণে সরকারের সমালোচনা করছেন, 2 জন কার্টুনিস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। তার কয়েকদিন আগে, 2-3 দিন আগে হবিগঞ্জ নামদের বাজারে আরেকজন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। সরকারের সমালোচনা করলে, সত্য কথা বললেই মামলা, গ্রেফতার, এই হলো অবস্থা। এই ভয়াবহতার মধ্যে, এরকম মহামারীর মধ্যে সমালোচনা করার কারণে আমার যে সকল সংবাদকর্মী ভাইদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আমি এই অনুষ্ঠান থেকে তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং নিন্দা জানাচ্ছি। আর সংবাদকর্মীদের উপর মামলা করা হবে না, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে না, এটা বারবার মন্ত্রী বলে বেড়ান। তথ্যমন্ত্রী বলেছিলেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সংবাদকর্মী মামলা এখন হবে না, প্রতিনিয়ত হচ্ছে। আমি এই ঘটনার নিন্দা জানিয়ে এবং এরকম একটা মহৎ উদ্যোগের মাধ্যমে আমাদের পাশে দাঁড়ানো, এবং আমি আর প্রত্যাশা করবো সাংবাদিকদের পাশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশিদুল হককে। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেবকে। সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যবস্থাপনা পরামর্শে যে অনুষ্ঠানটি পিপিই বিতরণের যারা উদ্যোক্তা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমি মনে করি এই সংকটকালে যে উদ্যোগটি গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে এবং তাদেরকে নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়া। পরিস্থিতি দিনকে দিন অত্যন্ত মাত্রায় চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। আমরা জানি না যে সরকার এবং সরকার প্রধান তার পরামর্শে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। মানুষ যা ভাবছে, দেশের বিদ্বজ্জন যেটি ভাবছে, দেশের রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন এবং যা লিখছেন, কোনোটারই পাত্তা দেন না প্রধানমন্ত্রী। এমনকি ওনার উপদেষ্টা ডাক্তার আব্দুল্লাহ সাহেব, তিনি পর্যন্ত বলছেন যে চিকিৎসকদেরকে এইভাবে ওএসডি করা, চাকরিচ্যুত করা এটা ঠিক হচ্ছে না। প্রধানমন্ত্রীকে শোনেন চিকিৎসকদের কি করণীয় বা কি করা উচিত এটা সম্পর্কে একজন সিনিয়র চিকিৎসক তিনি যে পরামর্শ দেবেন এটাই সবাই গ্রহণ করে, কিন্তু প্রধানমন্ত্রী এটাও গ্রহণ করেন না। তাহলে উনি কার কথা শুনে দেশ পরিচালনা করেন, কিভাবে দেশ পরিচালনা করছেন? একেবারেই যেটা বারবার আমরা বলে থাকি যে একবারে গোপুচন্দ্র রাজা, গোপুচন্দ্র মন্ত্রীদের যে রাজত্ব, ঠিক একই ধরনের রাজত্ব এখানে চলছে। যে সময় সংক্রমণের মাত্রা বাড়ছে এবং সমাজের নানা স্তরে গুচ্ছ গুচ্ছ ভাবে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় তিনি সবকিছু খুলে দিলেন। শপিং মল থেকে শুরু করে অন্যান্য সবকিছু তিনি খুলে দিচ্ছেন। আজকে বাসা থেকে অনুষ্ঠান অফিস আসতে যে জ্যামের মধ্যে পড়েছে, এটা অন্যান্য স্বাভাবিক দিনের জ্যামের সমতুল্য। তো এই সরকার তার সরকার, জনবন্ধক সরকার হয়তো এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করত না। জবাবদিহিমূলক সরকার থাকলে, নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতির মধ্যে এসে পড়তো না। এই ধরনের সিদ্ধান্ত কখনই নিতে পারত না, কখনই সম্ভব না। কারণ বারবার আমি এর মধ্যে যতটুকু করেছি অর্থনীতিবিদদের যে সমস্ত কলাম, এই মহামারী এবং দুর্ভিক্ষ অবস্থা যে বিরাজমান এটিকে নিয়ে প্রত্যেকেই বলছে যে এই গণতন্ত্র যে দেশে আছে সেখানে এর মাত্রা কম হবে, অর্থাৎ মুক্ত আলোচনা যেখানে আছে। কারণ মুক্ত আলোচনার মধ্যে দিয়ে সত্য জিনিসটা বেরিয়ে আসে, কিন্তু ফ্যাসিস্টরা, ডিকটেটররা এটা কখনোই পাত্তা দেন না। আমি কয়েকদিন আগে দেখছি মুস্তাক নামে একজন ব্লগার, তারপরে মিনহাজউদ্দিন, এদের ক্যারিয়ার দেখলাম, অধিকাংশ ক্যারিয়ার কলেজের ছাত্র ছিল এবং নিজেরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, শুধু সত্য কথা লেখার জন্য, ফেসবুকে কিছু মন্তব্য করার জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্রান্তিকালেও ফ্যাসিজমের যে মাত্রা, ফ্যাসিজমের যে কামড়, সেই কামড় কিন্তু অব্যাহত রয়েছে। ছাত্রদলের সভাপতি মাগুরার তাকে গ্রেপ্তার করে দিল কোনো কারণ ছাড়া। আর সাংবাদিকরা তো আছেনই। এই গুরুত্বপূর্ণ যে একটা এই মহামারীর যে একটা দুর্যোগ কাল, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যে সাংবাদিকরা করছেন, গণমাধ্যমের সাংবাদিকরা যেটা অব্যাহত রেখেছেন, এইটা আমার মনে হয় সরকার কোনোভাবেই টলারেট করতে পারছে না, সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না বলেই বরাবরের মতো তাদের উপরেই কাজ রেখে যাচ্ছে। কারণ আপনি সত্য কথা লিখতে পারবেন না। অত্যন্ত সিনিয়র যারা সম্পাদক, সাংবাদিক যারা আছেন, এর মধ্যে তারাও বলছেন যে মৃত্যুর সংখ্যা যেটা বলা হচ্ছে এটা বোধহয় সঠিক না, আরো কান্না শুনতে পাওয়া যাবে, এই কথাগুলো তারা লিখছেন। তো এইগুলো বোধহয় সরকার মোটেই পছন্দ করছে, মোটেই পছন্দ করছেন না বলেই যে মানে সমালোচনাকে ওনারা খুব বিকৃতভাবে সমালোচনা করে। রাষ্ট্র এবং সমাজের বিদ্যমান ঘটনাগুলোর ব্যাপারে অপোজিশন সমালোচনা করবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের মানদণ্ড। এই মানদণ্ডটাকে কখনোই রক্ষা করতে চান না সরকার। মহাসচিব কয়েকদিন আগে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে উনি সমালোচনা করছেন যে বিএনপি শুধু সমালোচনা করতেই জানে। তো বিএনপি তো অপোজিশন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল। যদিও আজকে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আজকে যদি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতো,
তো বিএনপি কোন অবস্থায় থাকতো সেটা সবাই জানে, কিন্তু তারপরেও আমরা এখন গণতন্ত্র বিরোধী দলের ভূমিকা পালন করছি। তো সেটাকেও তারা বিকৃত করছেন, উপহাস করছেন, নানাভাবে সেটিকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কিন্তু করণীয় যেটা সেটা করছেন না, বরং বিপরীত যে দিকটি সেই দিকটি করছে। মানুষ চাচ্ছে নিরাপত্তা, মানুষ চাচ্ছে নিরাপদে থাকতে, আর নিরাপত্তা দিতে হবে সাংবাদিকদের, ডাক্তারদের, স্বাস্থ্যকর্মী, নার্সদের। সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা, কিন্তু তাদেরই চাকরি যাচ্ছে, তারা ওএসডি হচ্ছে, আবার তারা মারা যাচ্ছে করোনা ভাইরাসের প্রকোপে। এটা সরকার এবং ক্ষমতাসীনদের কানে এই জিনিসটি যাচ্ছে না। আজকে মানে ক্ষুধার জ্বালায় ত্রাণের ট্রাক অবরোধ করছেন রিক্সাওয়ালারা, নীলফামারীতে রিক্সাওয়ালারা সেখানে বিক্ষোভ করছেন, ঢাকায় বিক্ষোভ করছেন। এটা মোটেই পছন্দ তারা করছেন না। কালকে এক মন্ত্রী বললেন যে এটা কোন কুচক্রী মহলে জিনিসটা করছে। আর পেটে আগুন জ্বলছে, সে পেটে আগুন যখন জ্বলে তখন কে কুচক্রী আর কে কুচক্রী না এটা কি মানুষের মাথায় থাকে? সামনে শুধু খাবার, সামনে শুধু ত্রাণ সামগ্রী দেখলেই মানুষ সেখানে হামলে পড়ে। এটাই আমরা বারবার দেখেছি, এটাই দেখেছি ভয়ঙ্কর পরিস্থিতি বিভিন্ন দুর্ভিক্ষের সময়। কিন্তু সরকারের মাথায় এটা ঢুকে না। 1840 সালে আমি আয়ারল্যান্ডের ইতিহাসে দেখেছি ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ আর মহামারীর মধ্যে একটা সম্পর্ক আছে। দুর্ভিক্ষ হলে মহামারী হবে, অথবা মহামারী আসলে পরে দুর্ভিক্ষ হবে। আপনার 2 মিলিয়ন মানুষের মধ্যে 1 মিলিয়ন মানুষ মারা গেছে তার মধ্যে, আর তার মধ্যে যতটা দুর্ভিক্ষের কারণে মারা গেছে তার থেকে বেশি মারা গেছে টাইফয়েড এবং আমাশার কারণে। এটা হচ্ছে আয়ারল্যান্ডের ইতিহাসের ঘটনা 1840 সালে। তো সুতরাং দুর্ভিক্ষ এবং মহামারী হাত ধরাধরি করে চলে। তো সেই ক্ষেত্রে আজকের আধুনিক যে যুগ, যে যুগে আমরা মঙ্গল গ্রহের আবহাওয়া সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি, অথচ এখানে একটা ভাইরাস, সেটা এখন ন্যাচারাল অরিজিন না আউট অফ ল্যাবরেটরি, সেই বিতর্ক আমাদের এখন যাওয়ার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এটাকে প্রতিহত করতে হবে, এবং এইটার কারণে লকডাউন, ঘরবন্দি যা যা হয়ে আছে তার কারণে যে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, এইটাকে মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে একটা সরকারের দায়িত্ব। একটা আধুনিক গণতান্ত্রিক সরকার থাকলে তাই করতো, যেটা আমরা অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা সেটি দেখছি। কিন্তু আমি আগেই বলেছি যে ক্রান্তি লগ্নেও যে ফ্যাসিজমের যে কামড়, ফ্যাসিজমের যে আঘাতের মাত্রা, সেটা কোনো ক্রমেই থামছে না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিএনপি তো আর সরকারি ত্রাণ তাদের বরাদ্দ নেই, তারা তো সরকারি ত্রাণের অংশীদার নয়, তারা তো বিরোধী দল। তাদের প্রত্যেকের যা সামর্থ্য আছে তাদের পকেটে বা তাদের নিজস্ব সামর্থ্য দিয়েই আমরা ত্রাণ সরবরাহ করছি, এবং এই যে বিষয়গুলো যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি। সুতরাং এই যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই পিপির যারা করেছেন, ব্যবস্থা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাংবাদিক বন্ধুদেরকেও তার ধন্যবাদ জানাচ্ছি যে এই ক্রান্তিকালে এই মুহূর্তে আমরা যা বলছি সেগুলো তারা সুন্দরভাবে তুলে ধরছে। এই জন্য সত্যি আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার, রুহুল কবির ইন্ডিয়া থেকে। প্রকাশ করছি সাংবাদিক সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি উদার গণতন্ত্র, উদার মনের একটা গণতান্ত্রিক দল। সাংবাদিক সহকর্মীদের পাশে ইতিপূর্বে সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং তাও মনে আছে আমাদের এই সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই দুর্যোগ প্রাক্কালে এটা শুরু হওয়ার শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের পাশে দাঁড়াবার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিল, কিন্তু সরকার ভ্রুক্ষেপ করেননি, তোয়াক্কাই করেননি সাংবাদিকদের পাশে থাকার বিষয়টা। অথচ যারা ঝুঁকিপূর্ণ ভাবে থাকে তাদের মধ্যে ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে বলা হচ্ছে 1 নম্বরে আছে, বলা হচ্ছে 2 নম্বরে পুলিশকে, 3 নম্বরে বলা হচ্ছে সাংবাদিক বৃন্দদেরকে। আমি মনে করি চিকিৎসকদের পরেই সাংবাদিক ভাইরা আছে, কারণ তাদের চিকিৎসকদের নিউজ কালেকশন করতে হচ্ছে, রোগীর কালেকশন করতে হচ্ছে,
রোগীর নিউজও কালেকশন করতে হচ্ছে, আবার পুলিশ ভাইদের নিউজও কালেকশন করতে হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় কি আছেন? সংবাদ কর্মীরা। আমার বিশ্বাস, আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমার অনুরোধ থাকবে দলের প্রতি, সংগ্রামী মহাসচিবের প্রতি, আপনারা এই দুর্যোগকালে যেসব কথাগুলো সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, আমি আশাবাদ ব্যক্ত করব যে আপনারাও যদি ক্ষমতায় আসেন সেই কথাগুলো অটুট রাখবেন, অক্ষুণ্ণ রেখে সংবাদ কর্মীদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, সে প্রত্যাশা ব্যক্ত করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত, প্রায় শতাধিক মামলার আসামি, বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সংগ্রামী মহাসচিবকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠান বলছেন সবাই, আপনার এই আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমাদের ভারপ্রাপ্ত তিনি পিপিই সংগ্রহ করেছেন এবং আমাদের কয়েকজন উদ্যোগী থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র যুব মহাসচিব আহমেদ, আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, নির্বাক হয়ে যাচ্ছে, কারণ এই ব্যাপার স্যাপার দেখে চারদিকে সরকারের যে তবলুকি কারবার বলবো না কি বলবো তাও বুঝি না, তারা যেভাবে এই পরিস্থিতিকে একেবারে মেস করে ফেলেছেন, চূড়ান্ত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। কোন দায়িত্বশীল সরকার, কোন জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ যে সরকারে থাকে, তারা এইভাবে জনগণকে নিয়ে খেলা করতে পারেন। আপনারা দেখুন যে আপনাদের সাংবাদিক ভাইরা আজকে আপনারা যারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছেন, তাদের জন্য কি অবস্থা। তাদের যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন সেখান থেকে অনেকেই ছাঁটাই হয়ে গেছেন, বাদ পড়ে গেছেন। বিভিন্ন জায়গায় অনেকেই, প্রচুর সংখ্যা কম না, এই সঙ্গে, এবং অনেকে বেতন পাচ্ছেন না। আমি নিজে জানি, সিনিয়র সাংবাদিকরা বহু জায়গায় তাদের বেতন বন্ধ হয়ে আছে। 3 মাস আমাকে অনেকেই ফোন টোন করে জানিয়েছেন 3 মাস তারা বেতন পাচ্ছে। সেইখানে কিন্তু আপনার সরকারের কোনো প্রণোদনা নেই। এই যে আপনার একটা 95,000 কোটি টাকার একটা স্ত্রী দিয়েছেন আপনার, যেটাকে আমরা বলেছিলাম যে পুরোপুরি শুভঙ্করের ফাঁকি, সেই প্রণোদনাতে সাংবাদিকদের জন্য কিছুই বলা না। আজকে সংবাদ কর্মীদেরকে তাদের সত্য প্রকাশের দায়ে তাদেরকে কারাগারে নেওয়া হচ্ছে, সেই নিবর্তনমূলক আইন। আমরা বহুবার প্রতিবাদ করেছি, বহুবার। এটাই স্বাভাবিক, ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষে এটাই স্বাভাবিক। যখনই তারা মনে করে যে কোনো একটা সংবাদ বা কোনো একটা তথ্য তাদের সেই অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা সেখানে আক্রমণ করে, সেখানে গ্রেফতার করে, হত্যা করে, নির্যাতন করে, গুম করে। এটা আমরা গত 5 বছর ধরে এই বাংলাদেশে, প্রায় 1 যুগ ধরে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। এটার মূল কারণটা হচ্ছে যে এরা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, তাদের ক্ষমতাকে একেবারে নিরঙ্কুশ করবার জন্য, তার একদলীয় শাসন ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা কোনো ভিন্ন মত তারা সহ্য করছে না, সমস্ত ভিন্ন মতকে তারা দমন করছে। আজকে সকালেই দেখলাম, কিছুক্ষণ আগেই আপনার 2জন ব্লগার, একজন কার্টুনিস্ট আর একজন ব্লগার, তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। গতকালই দেখলাম যে আপনার একজন সাংবাদিককে কারাগারে নেওয়া হয়েছে। কি দেশ, কি রাষ্ট্র, কি সরকার দেখেন
যে সাংবাদিককে গুম করে তাকে পাওয়া গেল না কয়েকদিন, তার পরিবার, তার সন্তান, তার মা বাবা, তার বন্ধু বান্ধব সবাই স্থির হয়ে তাকে খোঁজ করলো। যখন তাকে পাওয়া গেল বেনাপোলে, তখন আবার তাকে হাত ধরা পড়িয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো যে সে ইলিগাল ট্রেসপাস, বাংলাদেশের নাগরিক, সে ইলিগাল ট্রেসপাস করে বাংলাদেশে ঢুকেছে। দিস ইজ দ্য সিচুয়েশন। এই জন্যই বলছিলাম যে আপনার কি বলবো, বলতে বলতে তো আমরা আপনার হয়রান হয়ে গেছি, কে কার কথা শোনে। আজকে এই ভয়াবহ করোনা ভাইরাস, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে এবং এত ভয়াবহ হয়েছে যে এখন উন্নত বিশ্ব যারা চিকিৎসা সেবায়, চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক বেশি উন্নত, তাও হয়রান হয়ে গেছে, আপনারা সামাল দিতে পারছেন। আমাদের দেশে বারবার করে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, বিজ্ঞানী আছেন, চিকিৎসক আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা বারবার করে সরকারকে তারা সতর্ক করেছেন। আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারকে সতর্ক করেছি প্রথম থেকে। সরকার মার্চ মাসের একেবারে মধ্য পর্যন্ত সঙ্গত কারণেই তাদের বিভিন্ন উৎসব ছিল, সেই কারণে তারা এটাকে কোনো গুরুত্বই দেয়, উদাসীন, অবহেলার চরম। তারপরে যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে। তারা কিন্তু লকডাউন ঘোষণা করেনি, কোন জরুরি অবস্থা তারা ঘোষণা করেনি, তারা সাধারণ ছুটি দিয়েছে। সাধারণ ছুটির পরে দুদিন গণপরিবহন কোটা রেখেছে, যাতে ঢাকা থেকে সমস্ত মানুষগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং করোনা ভাইরাসকে ছড়িয়ে দিতে পারে। বিদেশ থেকে যখন আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ফিরতে শুরু করেছেন, বা যারা কাজ করতে ফিরতে শুরু করেছেন, তাদেরকে যে প্রপার স্ক্রিনিং করে কোয়ারেন্টাইনে রাখার কথা তারা বলেছিলেন, সেটাও সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হচ্ছে, তারা কোয়ারেন্টাইনে রাখতে পারে। আজকে তো নতুন বিপদ এসেছে, বিদেশ থেকে সমস্ত প্রবাসী শ্রমিকদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আজকেই পররাষ্ট্রমন্ত্রীর কথা আছে যে প্রায় 28,000 শ্রমিক আগামী 7 দিনের মধ্যে তারা ফেরত আসবে। এই বিষয়গুলো সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সুচিন্তিত সিদ্ধান্ত আপনারা নিজেরা করতে না পারেন, পরামর্শ নেন অন্যদের কাছে। এখন পর্যন্ত এই সরকার তাদের নিজেদের কিছু অযোগ্য অপদার্থ কিছু আমলা বা তাদের সেই চাটুকার কিছু আপনার স্বাস্থ্য সেবার কর্মকর্তা ছাড়া তারা যে সুচিন্তিতভাবে অন্য কারো মতামত গ্রহণ করেছেন, এটা আমরা এখন পর্যন্ত শুনিনি। বন্ধুগণ, একটা কর্তৃত্ববাদী সরকার, এর কাছ থেকে আমরা খুব বেশি আশাও করি, কিন্তু আজকে এই সমস্যাটা আপনি পুরো জাতি, সমস্যাটা পৃথিবী, সেই ক্ষেত্রে এটুকু তো আশা করতে পারি যে মানুষগুলোর জীবনগুলোকে তারা গুরুত্ব দেবে, মূল্য দেবে, এবং লাইফ ইজ মোর প্রেশাস দেন এনিথিং এলস। ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, তার বক্তব্যের মধ্যে কিন্তু একটা কথা ছিল, জান হায় তো জাহা হায়, জীবন থাকলে পৃথিবী আছে, বিশ্ব আছে। তো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ওনারা কি করতে চাচ্ছেন? আজকে প্রতিটি মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। এই যে গার্মেন্টস গুলোকে আপনারা খুলে দিলেন, গার্মেন্টস খুলে দিয়ে কি করলেন? সমগ্র বাইরের এলাকাগুলো থেকে সব চলে আসলো, যারা সংক্রমিত হয়ে চলে গিয়েছিল আবার সংক্রমিত হয়ে ফিরে আসলো। আজকে একটা নিউজ আছে ব্যাপারে দেখলাম যে সম্ভবত কুমিল্লার আপনার একজন করোনা আক্রান্ত হয়ে গেছেন 3 দিন আগে, তাকে তার বাসায় ঢুকতে দেয়নি তার সন্তান, তার বোনের বাসায় গেছে, বোনের বাসায় গেছে, সে মারা গেছে। এই যে মানে ভয়াবহ পরিণতির দিকে তিনি পুরো জাতিকে ছেড়ে দিচ্ছেন, তার জাতিকে ছেড়ে দিচ্ছেন, এটা আসলে আপনার ক্ষমাহীন অপরাধ। আমি তো মনে করি দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এই ধরনের ভুল, এটা ভুল নয়, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স।
আপনি এই দেশের মালিক হচ্ছে জনগণ। জীবনের অধিকারটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইট টু লিভ। সেই জায়গায় তারা আঘাত করছে। ইউ হ্যাভ নো রাইট টু লিভ, ইউ ডাই। কিছু যায় আসে না। আজকে শেষ করতে হয়ে গেছে। আমাদের সাংবাদিক ভাইরা প্রথম থেকেই তারা প্রতিটি সময় আমরা লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি যে তারা তাদের দায়িত্ব পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সবসময়। দুর্ভাগ্য আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, গণমাধ্যমের যে আপনার মালিকানা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে এমন একটা আপনার ইকুয়েশন তৈরি হয়েছে যে ব্যবসা থাকবে না। সরকার বিগ হাউসগুলোতে চলে গেছে, ব্যবসা থাকবে না, ব্যবসা হবে না, ব্যাংক লোন পাওয়া যাবে না, এবং যদি আপনার একটু আপনার খারাপ দৃষ্টি হয় সরকারের, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে সবকিছু হয়ে যাবে। আমাদের স্বনামধন্য যারা সম্পাদক পত্রিকা, তাদের বিরুদ্ধে অনেক মামলা, অনেক। আমাদের সাংবাদিকদের মধ্যে কত মামলা হয়েছে আমি নিজেও বলতে পারবো না। আপনাদের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা আমি জানি না, থাকা উচিত। এখন পর্যন্ত আমাদের সাংবাদিকের কতজন আক্রান্ত হয়েছে করোনাতে? 70 জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন 2 জন মারা গেছে। এবং কয়েকজন আমার খুব পরিচিত আছেন। আমার এলাকার একটা ছেলে আছে শফিক, ও আপনার বোধহয় ঢাকা মেডিকেল কলেজে আছে, সুস্থ হয়ে উঠছে। এবং আপনার অনেকেই আছেন আপনার যারা আজকে এই অনুষ্ঠান আমি এটাকে বলতে চাই না। আসলে এখন অনেক ভালো লাগে না, কোনো আনুষ্ঠানিকতা ভালো লাগে না। প্রতি মুহূর্তে যেখানে আপনার জীবন নিয়ে চিন্তিত হতে হয়, ঘরে বাইরে, যেখানে আপনি ঘরে থাকবেন, টেলিভিশন খুললেই আপনি এত নেগেটিভ, এত আপনার ভীতি করে সাইকিক পেশেন্ট হয়ে যাচ্ছে আপনাকে। আমার স্ত্রী আজকে আমাকে বলছেন আমি আর টেলিভিশন দেখব। ওই যে আপনার একটা করোনা ভাইরাসের একটা ফুল তৈরি করেছে না, কি একটা ফুল, ফুলের মতো, ফুলের প্রতি বিদ্বেষ এসে যাচ্ছে, কদম ফুলের মতো। আমার এক বন্ধু আমাকে সকালবেলা এক গুচ্ছ ফুল দিয়ে একটা গুড মর্নিং পাঠিয়ে দেয়। আমি তাকে বলেছি তুই এটা পাঠিয়ে না, কারণ ফুল দেখলে ভয় হয়। আপনার এই টেবিলে হাত রাখতে ভয়, খবরের কাগজ খুলতে ভয়, আমার যে আদরের নাতি তাকে আদর করতে ভয়, যদি আমার তো তাকে কন্টামিনেটেড হয়ে যায়। অদ্ভুত বিশ্ব। আমি জানি না এর থেকে পরিত্রাণ কিভাবে হবে। আমি জানি না আপনার যে মানুষ কি আগের মতো থাকবে, রাষ্ট্র কি আগের মতো থাকবে, সমাজ কি আগের মতো থাকবে, আমাদের যে পারস্পরিক যে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সৌহার্দ্য, সেটা কি আগের মতো থাকবে? এখনই তো তা অনেক প্রিয়প্রাণ হয়ে যাচ্ছে। আমরা ভয় পাই, বাসায় কেউ আসলে এই নিতে থাকতে পারো, এই ওখানে রাখো, এটা শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রসেস স্টার্ট, চেঞ্জিং প্রসেস। কথাগুলো আমার না, কথাগুলো কিন্তু অনেক আপনার যারা দার্শনিক, যারা চিন্তা করছেন, যারা উত্তর সুদূর প্রসারী রাজনীতিবিদ, তারা বলছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের, আমি যেদিন আমাদের প্যাকেজটা ডিক্লেয়ার করি সেদিন আপনাদের বলেছিলাম যে হেনরি কিসিঞ্জার সেই তার একটা পোস্টে বলছে the world will not be the same after this coronavirus. তাই আমাদের চিন্তা বদলাচ্ছে, রাষ্ট্র চিন্তা বদলাচ্ছে, পরিবারের চিন্তা বদলাচ্ছে, বলতে যাচ্ছে। কি হবে জানি না, আমরা কেউই জানি না, বাট থিংস আর চেঞ্জ। আজকে দুর্ভাগ্য আমাদের যে এখন এই মুহূর্তে এই দুঃসহ অনিশ্চয়তা, ভীতি, জীবনের ঝুঁকি, সবকিছুর মধ্যে আমাদের সাংবাদিক ভাইদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আপনার তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ভাইদের চাকরি ফেরত দেওয়ার জন্য বলছি। এবং তাদের বেতন, গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় বেরোতে পারে, তাদের বেতন না পেলে 3 মাসে, সাংবাদিক ভাইরা রাস্তায় বেরোতে পারছে।
3 মাসের বেতন নেই। কেন সরকারের এত আপনার যে সাকসেসফুল গভর্নমেন্ট, এত রেভিনিউ ওয়ার্নিং, সেগুলো থেকে কি এর জন্য আলাদা করে একটা বরাদ্দ দেওয়া যায় না যে এটাকে বেতনের জন্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, বিশেষ ভাতা দেওয়ার জন্য বলেছিলাম আমরা, ভাতা দেওয়ার জন্য। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশী এবং টিপটপ জেন্টলম্যান, তিনি সুযোগ পেলেই বিএনপিকে আক্রমণ করেন এবং আক্রমণ করেন তার খুব সুন্দর সুললিত ভাষায় তিনি সে আক্রমণগুলো করেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেন, আপনি কি সেটা পরে আবার শোনেন কি বলছেন? শোনা উচিত এই জন্যে যে তাহলে আপনি নিজেই বুঝবেন যে জনগণ আপনার কথাগুলো বিশ্বাস করছে না। তাহলে নিজেই বুঝবেন যে এই কথাগুলো সঠিক নয়। আজকে সরকারের তরফ থেকে যে আক্রান্ত এবং অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ইনফরমেশন ডাটাগুলো দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো মানুষটা বিশ্বাস করে। এটা বিজ্ঞানের কথা। সংক্রমণ যখন একখানে বাড়ছে, উপর দিকে যাচ্ছে, তখন মৃত্যু 2, 3, 4 এসে পড়ছে। অথচ সেই দিনে আমরা আপনার ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর তিনি বলছেন যে আমার এখানে 31 জন মারা গেছেন, কয়েকজন একদম চূড়ান্ত মানে ডায়াগনোসিস হয়েছে করোনা, বাকিদেরটা আমরা এখন পর্যন্ত টেস্ট করি। আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে টেস্ট করা হয় না, নির্দেশটা হচ্ছে টেস্ট করতে না দেওয়া। Do you call it a government? সরকার বলুন আপনারা, যাদের এতটুকু দায়িত্ব বোধ নেই, যারা এই চরম দুর্দিন জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, বিভ্রান্ত করছে, জনগণকে প্রতারণা করছে, এটা ক্রিমিনাল অফেন্স। আমি কি বলবো? আজকে প্রশ্ন হচ্ছে জীবনের, প্রশ্ন হচ্ছে নাথিং ইজ মোর প্রেশাস দ্যান লাইফ। আর এনারা খুলে দিয়েছেন শপিং মল, কেন? ঈদের বাজার করতে হবে। আর যে না, ইকোনমিকে চালু রাখতে হবে। এতদিন কি করবেন? এই যে মধ্য আয়ের দেশে চলে গেলেন, ইকোনমি আপনার রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আপনি কি করেছেন? কেন এই ইকোনমিকে ধারণ করবার শক্তি কেন পর্যন্ত এই ইকোনমি তৈরি হয়? কারণ আপনারা পুরোটাই মিথ্যা কথা বলে এসেছেন, মানুষকে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে আপনারা ব্যর্থ হয়েছেন। রাষ্ট্র পরিচালনায় যখন সুস্থ মানে আপনার স্বাভাবিক সময় আপনারা ব্যর্থ হয়েছেন। আজকে যখন যুদ্ধাবস্থা বলা যেতে পারে, চরম দুর্যোগ, মহামারী, সেই সময় আপনারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। আমরা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তখন আপনারা নাকচ করে দিয়ে বলেছেন যে কোনো দরকার নেই। আর যখন আপনারা উল্টো বলে যে কি করছে, বিএনপি একটা প্যাকেজ দিয়েছিল, যে প্যাকেজটা আমরা মনে করি অত্যন্ত বাস্তবসম্মত প্যাকেজ। আমরা এই যে আপনারা এখানে আসলেন, দেখলেন যে রাস্তার ধারে ফুটপাতের মধ্যে বুভুক্ষ মানুষ, ক্ষুধার্ত মানুষ, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু, তারা সব বসে আছে। অনেকে আছেন হাত পাততে পারেন না, যার জন্য বসে আছেন। তাদের চেহারা দিকে দেখলেই বুঝবেন যেটা না খেয়ে আছে। এদের জন্য আমরা বলেছিলাম এদেরকে আলাদাভাবে তাদেরকে বরাদ্দ করা হোক, তাদেরকে টাকা দেওয়া হোক, এবং সেটা সেনাবাহিনীর মাধ্যমে আমরা সেটাকে বিতরণের কথা বলছিলাম। একটা স্টেটের পক্ষে খুব কঠিন না, তার স্টেট মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে সে একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে আপনার সেই রিমোট এলাকাতেও সে পৌঁছাতে পারে। যদি আপনি চালাতে চান, জানেন হাউ টু রান এ গভর্নমেন্ট, তাহলে জিনিসটা পারবেন। যদি না, আপনি শুধু লুট করবেন, এখান থেকে সবাই লুট করে নিয়ে যাবে। ব্যাংকের ৭৭,০০০ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে দিলেন, ৭৭,০০০ কোটি টাকা তো লুটে চলে যাবে ভাই, গেছে এর আগে, এবং তাদের কাউকে আপনারা ধরতে পারেন নাই। স্টক মার্কেট লুট হয়েছে, এবং তাদের সঙ্গে নাম যাদের এসছে তারা আপনাদের উপদেষ্টা, মন্ত্রী হয়ে গেছে, তাদেরকে আপনাকে টাচ করতে পারেন। আজকে ব্যাংক থেকে ব্যাংকের লুটপাট, ক্যাসিনো লুটপাট, ক্যাসিনো, এগুলো প্রকাশ হয়েছে। হাসপাতালের মধ্যে যে অব্যবস্থা,
স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা, এগুলো কল্পনাও করা যায় না। আমরা অনেকে এগুলো কি বলছেন, আপনারা যে কোনো হাসপাতালে যান, আপনারা যান, গিয়ে দেখবেন যে কি পরিস্থিতি, ডাক্তার নেই, নার্স নেই। ইতিমধ্যে কিন্তু নার্স অনেক বেশি আপনার এফেক্টেড হয়ে গেছে। আমি একটা লিস্ট পেলাম এখন, প্রায় প্রায় চিকিৎসকরা হচ্ছে। আমারই একজন অত্যন্ত ক্লোজ ডাক্তার, অল্প বয়সে পোলোতে বাচ্চা আছে। পরিস্থিতিটা চিন্তা করে, এই অবস্থার মধ্যে আমরা সবাই আছি। এর মধ্যে আমরা আশা করেছিলাম যে সরকার অন্তত এই সুযোগটা নিতে পারে, সকলকে সঙ্গে নিয়ে, সকলের পরামর্শ নিয়ে। আমরা আমাদের কথা শুধু বলিনি, কারণ ঠিক আছে রাজনৈতিক দলের বিরোধী দলের নেবেন না, ঠিক আছে, অন্তত অন্য যারা আপনার বিশেষজ্ঞ আছেন, অর্থনীতিবিদ আছেন, প্রখ্যাত অর্থনীতিবিদ, তাদের সঙ্গে পরামর্শ করে তো ব্যবস্থা কিছুটা ব্যবস্থা নিতে পারে। যারা বিশেষজ্ঞ আছেন, একটা আমরা টেকনিক্যাল কমিটি করেছি হেলথ সম্পর্কে, দেখেছেন আপনারা, সেই টেকনিক্যাল কমিটিতে অনেক নাম করা বিশেষজ্ঞদেরকে বাদ দিয়ে, এবং যারা এই মহামারী সংক্রান্ত বিশেষজ্ঞ তাদেরকে আপনার সেখানে রাখেন, সব দলীয় লোকদের। তাই আজকে আমাদের সকলের আসলে এখন এক হয়ে আপনার কথা বলা উচিত, বেঁচে থাকার জন্য সংগ্রাম করা উচিত, বেঁচে থাকার জন্য, এটা অত্যন্ত জরুরি। আর আমি আজকের আপনাদের এই সভা থেকে আমি আহ্বান জানাবো, সংবাদ মাধ্যমের যারা মালিক আছেন তারা দয়া করে সংবাদ কর্মীদেরকে তাদের বেতন পরিশোধ করবেন, একটা পুরোটা চাকরিচ্যুত করবেন না এই দুর্দিনে, এবং তাদের প্রতি সহানুভূতি করবেন। সরকারের প্রতি খুব পরিষ্কার আহ্বান, অবিলম্বে সকল গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দিন, এবং একই সঙ্গে আরেকটি যে আমি এর আগেও করেছিলাম, যে রাজনৈতিক কারণে যারা কারাগারে আছে, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তি দিন। এটা বারবার করে আমরা বলেছি, লঘু দণ্ড দেওয়া আছে তাদেরকেও মুক্তি দিন, কারণ কারাগারে হচ্ছে অলরেডি। তাই আমি অনুরোধ করবো যে আজকে আসুন, সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করবো, আপনারা যে লড়াই করছেন, সত্যের কথা, সত্য কথা বলার জন্য যে আপনারা ঝুঁকি নিচ্ছেন, এটাকে আরো ঐক্যবদ্ধ ভাবে আপনাদের দাবিগুলোকে বলা দরকার। আমি খুব ব্যথিত হয়েছি যে আপনাদের সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনারা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। কয়েকদিন আগে দেখলাম আপনাদের একজন অ্যাডভাইজার, যিনি এখন অ্যাডভাইজার নেতা, তিনি কোন দাবি নিয়ে দিয়েছিলেন, পরে সেটাকে প্রত্যাহার। তো আমাদের আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা যে আমাদেরকে ভয়াবহ মহামারী থেকে তিনি আমাদেরকে মুক্তি দিন এবং আমাদেরকে রক্ষা করুন। ধন্যবাদ জানাতে চাই, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি কিন্তু প্রথম থেকেই এই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রথম থেকেই একেবারে আমাদের নির্দেশ, পার্টির প্রতি নির্দেশ আছে যে যেভাবে পারে যতটুকু পারো গিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি পিপি এবং অন্যান্য সহযোগিতার মধ্য দিয়ে সীমিত স্বার্থের করতে, আমাদের বোঝেন বিরোধী দল আমাদের পক্ষে অনেক অনেক কিছুই এখন লিমিটেড, আমরা করতে পারি না। তারপর আমাদের ইচ্ছে আছে, আমরা চেষ্টা করছি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আপনাদের পাশে আছি, থাকবেন। আপনাদের সব অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ মহাসচিব, সংগ্রামী মহাসচিব আলমগীর, সেই সাথে আন্তরিক ধন্যবাদ সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জোর কবির রিজওয়ান ভাইকে। আমি দুটো কথা যাকে শুধু ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, যিনি একটু আগে মহাসচিব স্যার বলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে যা ফোন বেজে ওঠেনি এই দুর্যোগে, শুধু দলের নেতা কর্মী নয়, সাধারণ মানুষের পাশেও যিনি দাঁড়াবার নির্দেশ দিয়েছেন, দলের বিত্তশালীদের, একটু আর্থিকভাবে সচ্ছল যারা আছে
তাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। তারেক রহমানের নির্দেশেই শুধু সংবাদ সহকর্মীদের পাশেই নয়, সারা দেশের কর্মহীন অসহায় মানুষদের পাশে আমরা সবাই যাচ্ছি। আমি আরেকটি কথা আপনাদের সহকর্মী হিসেবে এই মুহূর্তে আপনাদের কাছে বলে যেতে চাই, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের বিটের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, সবসময় যে কোনো দুর্যোগে আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যেও আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। বিএনপি চেয়ারপারসনের পেয়েছেই সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের জন্য শুধু আপনাদের কাছে দোয়া চাই, আমরা যাতে সুস্থ এবং ভালো থাকতে পারি। এখন আপনাদের মাঝে পিপিই বিতরণ করার জন্য আমি অনুরোধ করব সংগ্রামী মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভী আহমেদ ভাইকে আমি এখনই নাম ঘোষণা করছি। একজন একজন করে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি একটু আসবেন, আমি নাম বলার পরে আমাদের আমি নাম ঘোষণা করি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, জাহানারা পারভিনকে আসার অনুরোধ করছি। আমি এই মুহূর্তে টিভি গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাশিদুল হক। আচ্ছা, আমি দিচ্ছি। আমি বিথিকে অনুরোধ করছি। আমি অনুরোধ করছি সেলিম জাহিদ, প্রথম আলো সেলিম জাহিদ ভাইকে অনুরোধ করছি। প্রথম আলো সেলিম জাহিদ। আমি অনুরোধ করছি তৌহিদ শান্ত। আচ্ছা, যারা নিয়েছেন তাদের প্রত্যেকের প্রতিষ্ঠানের জন্য তাদেরটা হিসাব করে আমাদের কাছ থেকে নিয়ে যাবে।